যদি কখনো দেখো কারোর কোনো একটা অঙ্গ বা প্রত্যঙ্গ কেটে গেল, দিয়ে রক্ত আর থামছে না, রক্তটা জমাট বাঁধছে না, ওই ক্ষেত্রে আমরা বলবো তার হিমোফিলিয়া রোগ আছে। যেটা কি বুঝলাম, আমাদের নর্মালি যদি কোথাও মানে আঙুলটা কেটে গেলো মনে করো, তো কি হবে, রক্ত একটু যাবে, যেতে যেতে কিছুক্ষণ পর দেখা দেবে যে ওই জায়গাটা রক্ত জমাট বেঁধে গেছে, দিয়ে রক্তটা আর বেরোচ্ছে না। তো রক্তটা যখন জমাট বেঁধে যাচ্ছে, এটা ঘটনার নাম হচ্ছে রক্ত তঞ্চন হওয়া, রক্ত তঞ্চন হওয়া। আর যদি রক্ত যদি চলে যায় থামেই না, এটার নাম রক্ত ক্ষরণ হওয়া। দুটো কথা খুব ভালো করে খেয়াল রাখবে, একটা রক্ত তঞ্চন আর একটা রক্ত ক্ষরণ। রক্ত ক্ষরণ মানে কি, রক্ত থামছে না, আর রক্ত তঞ্চন মানে জমাট বেঁধে গেল। দুটো কথা কিন্তু শুনতে একই রকম মনে হচ্ছে, কিন্তু দুটো কথা এক নয়, মনে থাকবে। তাহলে যদি কোনো ব্যক্তির কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ আঘাত হয়ে যায় বা কেটে যায় বা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেই আঘাতপ্রাপ্ত স্থান থেকে যদি অনবরত রক্ত প্রবাহিত হতেই থাকে, সহজেই জমাট না বাঁধে, তাহলে আমরা বলতে পারি যে রক্তটা ওর তঞ্চিত হচ্ছে না, এর মানে তার হিমোফিলিয়া রোগটা আছে। যদি এমনটা হয় যে রক্তটা একটু গেল, তারপর রক্তটা তঞ্চিত হয়ে গেল, মানে জমাট বেঁধে গেল, তখন আমরা বলতে পারি তার শরীরটা ঠিকঠাক আছে। তোমরা এখানে যতজন আছো, সকলেরই কোনো না কোনো কারণে কোনো হাত পা কেটে গেছে কোথাও না কোথাও, সেটা সাইকেল চালাতে গিয়ে হোক বা বাড়িতে দুষ্টুমি করতেই হোক। তাহলে দেখবে তোমরা কিন্তু অনেক সময় দেখবে হাত পা অনেক সময় কেটে যায়। তাহলে বলো তো, তখন রক্তটা থেমে যায় না থেমে যায় না? থেমে যায়, কিছুক্ষণ যায়, তারপর দেখবে জায়গাটা মানে জমাট বেঁধে যায়, একটা আস্তরণ সৃষ্টি হয়। কি বলো, একটা আস্তরণ সৃষ্টি হয়। আর সেই আস্তরণ সৃষ্টি হওয়ার ফলে ওই জায়গাটা দেখবে মনে হবে একটা প্রলেপ পড়ে গেছে, কালো হয়ে যায়, ওটা তো সময় যায় কালো হয়ে যায় একটা সময়, তারপর দেখবে ওই জায়গাটা ধীরে চিহ্নটা উঠে যায়, আর দিয়ে জায়গাটা আবার পরিপূর্ণ হয়ে যায়। তোমরা দেখেছো? তার মানে তোমাদের যদি এটা হয়, এর মানে রক্ত জমাট বাঁধছে, মানে রক্ত তঞ্চিত হচ্ছে, আর তোমাদের কারোর এই সমস্যাটা নেই, মানে এই রোগটা নেই। তাহলে এই রোগটা যদি হয়, হাত কেটে গেলে রক্ত থামবে না, অনবরত চলেই যাবে। আর যদি রক্তের পরিমাণটা বেশি করে যেতে থাকে, তাহলে সেই লোকটার মৃত্যু অবধি হতে পারে। বোঝা গেল? তাহলে যদি মৃত্যু অবধি হয়, তাহলে নিশ্চয়ই সেই রোগটা নিশ্চয়ই যেমন তেমন রোগ নয়, ভয়ানক রোগ। তাহলে এখন মাথায় প্রশ্ন আসছে, এই রোগটা স্যার কেন হচ্ছে? এই রোগটার জন্য দায়ী কিন্তু জিন বা ক্রোমোজোম। এটা বংশ পরম্পরায় আসছে, এটা বংশ পরম্পরায় আসছে। যদি আমি এখন তোমাকে প্রশ্ন করি যে ধরে নাও কারোর শরীরে কোনো একটা জায়গা কেটে গেছে, রক্তটা থামছে না, জমাট বাঁধছে না, রক্তটা বেরিয়ে যাচ্ছে, তাহলে সমস্যা নিশ্চয়ই ওই রক্তের যে কণাগুলো আছে ওখানে সমস্যা আছে নিশ্চয়ই। রক্তের যে কণাগুলো আছে বা উপাদানগুলো আছে, নিশ্চয়ই সমস্যা আছে, তাহলে জমাটটা বাঁধছে না কেন? রাইট? তাহলে সেই যে উপাদান, তার নাম হচ্ছে ফ্যাক্টর। কি নাম বলো? ফ্যাক্টর। তাহলে রক্ত জমাট বাঁধার জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরের নাম যেমন পিটিএ। পিটিএ একটা ফ্যাক্টরের নাম, ফ্যাক্টর নাম্বার 8, ফ্যাক্টর নাম্বার 9, ফ্যাক্টর নাম্বার 11। এগুলো এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরের কাজ রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করবে। বোঝা গেল? যদি সেই সমস্ত ফ্যাক্টরগুলোই অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে, তাহলে তুমি বলো তার কি রক্ত জমাট বাঁধবে? বাঁধবে না। তাহলে এখন আমরা দেখে নেব কোন ফ্যাক্টরের অনুপস্থিতিতে কোনটা হয় বা কি রোগটা হচ্ছে। অ্যাকচুয়ালি হিমোফিলিয়া রোগটাকে আমরা ভাগ করছি 3 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 3 ভাগে। তো কি কি ভাগগুলো? একটা হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া সি। বুঝে নাও ভালো করে, এটাকে ভাগ করছি আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি,
হিমোফিলিয়া সি। তাহলে হিমোফিলিয়া রোগ কত রকমের হয়? 3 রকমের হয়। হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া সি। যেটা হিমোফিলিয়া এ প্রথমে লেখা আছে, এই রোগটা বেশিরভাগ মানুষের এটাই দেখা যায়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই হিমোফিলিয়া এটাই দেখা যায়। হিমোফিলিয়া এর যদি পরিমাণ বলি, যদি আমি মনে করি 100টা আছে পেশেন্ট, কিসের পেশেন্ট? হিমোফিলিয়া। তো 100টা পেশেন্টের মধ্যে প্রায় 80টা পেশেন্ট আছে যারা হিমোফিলিয়া এ আছে। তার মানে নিশ্চয়ই এইটা হিমোফিলিয়ার প্রভাবটা বেশি তাহলে। তো এই জন্য এটা হিমোফিলিয়া যেহেতু প্রথম এবং সব থেকে বেশি পরিমাণে, তো এটা হিমোফিলিয়ার আরেকটা নাম আছে ক্লাসিক্যাল হিমোফিলিয়া। কি নাম? ক্লাসিক্যাল হিমোফিলিয়া। খুব ভালো করে বোঝো, এটার নাম ক্লাসিক্যাল হিমোফিলিয়া। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ক্লাসিক্যাল হিমোফিলিয়া দেখা যায় বা কত পার্সেন্টেজ মানুষের ক্ষেত্রে, বা সব থেকে বেশি দেখা যায় কোন হিমোফিলিয়া? ক্লাসিক্যাল হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। ঠিক আছে, ক্লাসিক্যাল বলো আর হিমোফিলিয়া এ বলো, একই অপর নাম। বোঝা গেল? এই রোগটা কত পার্সেন্ট মানুষের দেখা যায়? 80% মানুষের ক্ষেত্রে। মানে যদি মানে হিমোফিলিয়া রোগে আক্রান্ত হয় মানুষজন, তো 80% মানুষ আক্রান্ত শুধুমাত্র হিমোফিলিয়া এতে। আর হিমোফিলিয়া যেটা বি, এই রোগটা কিন্তু এটা একটু ওর থেকে কম পার্সেন্টেজ। এটা প্রায় 20% লোকের ক্ষেত্রে যেটা থাকছে সেটা হচ্ছে হিমোফিলিয়া বি। এই হিমোফিলিয়া রোগটা যে আছে, মানে হিমোফিলিয়া বি যেটা টাইপটা আছে, এই রোগটা এর আরেকটা নাম আছে, এর নাম হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া। এটার নাম হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া। এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার এটার নাম স্যার রয়্যাল কেন, রাজকীয় কেন? বাংলায় বলছে রাজকীয়। একদমই ঠিক, রাজার বংশধর থেকে এসছে রাজকীয় হিমোফিলিয়া। কেন স্যার এমন নাম? বলছে লন্ডনের মানে ইংল্যান্ডের যে রানী ভিক্টোরিয়া, সেই রানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে এই হিমোফিলিয়া বিটা দেখা গিয়েছে। তো সেখান থেকে এই রোগটার নাম হয়ে গেছে রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া। বোঝা গেল? তাহলে এবার এখন প্রশ্ন আসছে, এই যে হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি, এ দুটোই তাহলে বেশি চান্স মানুষের মধ্যে হওয়ার। এটা 80% আর এটা 20%। আর এবার হিমোফিলিয়া যে এ আছে আর হিমোফিলিয়া যে বি আছে, এদের হওয়ার কারণটা কিসের? অ্যাকচুয়ালি হিমোফিলিয়া এ হোক আর হিমোফিলিয়া বি হোক, হিমোফিলিয়া মানেই তো একটা জিনিস বুঝলাম স্যার, রক্ত জমাট বাঁধবে না। মানে কেটে গেলে রক্ত যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে, রক্ত আর জমাটটা বাঁধবে না, এরপর লোকটার মৃত্যু অবধি হতে পারে। কিন্তু এই হিমোফিলিয়া এ, এই রোগটার জন্য দায়ী হচ্ছে 8 নাম্বার ফ্যাক্টর। কত বলো? 8 নাম্বার ফ্যাক্টর। মানে কি স্যার? ফ্যাক্টর মানে হচ্ছে এরা হচ্ছে রক্ত জমাট বাঁধার কাজ করবে। এই ফ্যাক্টরটা অনুপস্থিত থাকলে হিমোফিলিয়া এ। আর যদি 9 নাম্বার ফ্যাক্টরটা, 9 নাম্বার ফ্যাক্টর যদি অনুপস্থিত থাকে, তখন যে রোগটা হবে তখন তার নাম হিমোফিলিয়া বি বা রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া। বোঝা গেল? এই যে মানে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি আছে, এর জন্য দায়ী কিন্তু ক্রোমোজোম। কোন ক্রোমোজোম? এক্স ক্রোমোজোম। বলো কোন ক্রোমোজোম? এক্স ক্রোমোজোম। এক্স ক্রোমোজোম যে আছে, এই এক্স ক্রোমোজোমের মধ্যে যেটা প্রচ্ছন্ন অ্যালিল, সেটা দায়ী। মানে হিমোফিলিয়া রোগের জন্য দুটো আছে অ্যালিল। তোমরা জানো যে প্রত্যেকটা চরিত্রের জন্য দুটো করে থাকে অ্যালিল থাকে, থাকে তো। যেমন আমি যদি বলি মানে প্রত্যেকটা চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো, তো প্রত্যেকটা বৈশিষ্ট্যের দুটো করে অ্যালিল থাকে। যে উচ্চতা বলি তো ক্যাপিটাল টি স্মল টি, উচ্চতার জন্য দায়ী কি? ক্যাপিটাল টি স্মল টি।
যদি ক্যাপিটাল টি বলি তো লম্বা, স্মল টি তো বেটে, ক্যাপিটাল টিটা প্রকট, স্মল টি প্রচ্ছন্ন। তার মানে একটা ব্যক্তি লম্বা আছে, তো ক্যাপিটাল টি হচ্ছে দায়ী এর জন্য। তো একই রকম ভাবে যখন হিমোফিলিয়া রোগটা হচ্ছে, তো সেই রোগের জন্য দায়ী কি? এক্স ক্রোমোজোম দায়ী। তো এক্স ক্রোমোজোম কোনটা অ্যালিল? প্রচ্ছন্ন অ্যালিল। বলো কোন অ্যালিল? প্রচ্ছন্ন অ্যালিল। এবার প্রচ্ছন্ন অ্যালিলটা কোথায় আছে? এক্স ক্রোমোজোমে। তার মানে যদি স্যার এক্স ক্রোমোজোম হয়, খুব ভালো করে বোঝো, এক্স ক্রোমোজোম যদি দায়ী হয়, তাহলে সেই এক্স ক্রোমোজোমের শুধুমাত্র প্রচ্ছন্ন অ্যালিলটাই কিন্তু দায়ী হচ্ছে তোমার হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি সৃষ্টির জন্য। এখন মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার এই রোগটা কাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি, ছেলেদের নাকি মেয়েদের? এখন একটা জিনিস খুব ভালো করে বোঝো, একটা যদি মেয়ের যদি আমি দেখি এক্স ক্রোমোজোম, তো দুটো আছে ওর। খুব ভালো করে বোঝো, একটা মেয়ের এক্স ক্রোমোজোম কটা আছে? দুটো। কারণ একটা মেয়ের আর একটা ছেলে সবারই কিন্তু ক্রোমোজোমের যে সংখ্যা 46টা। তো যদি 46টা হয়, খুব ভালো করে ব্যাপারটা বোঝো, এটা মনে করো পুরুষ আর এটা মনে করো স্ত্রী। যদি পুরুষের কথাটা বলি, তোমরা বলবে স্যার কটা ক্রোমোজোম? তো 46টা। তো তার মধ্যে স্যার 44টা কি অটোজোম, আর একটা স্যার এক্স, একটা ওয়াই, ঠিক। আর যেটা স্ত্রীদের ক্ষেত্রে, একটা 44টা অটোজোম আর একটা এক্স আর একটা এক্স, দুটোই কিন্তু এক্স। মেয়েদের ক্ষেত্রে দুটোই এক্স হয়, ছেলেদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই। এখন প্রশ্ন হচ্ছে, কার ক্ষেত্রে স্যার হওয়ার চান্সটা বেশি, বা কারা বেশি আক্রান্ত হয় এই হিমোফিলিয়া রোগটাতে, ছেলেরা নাকি মেয়েরা? একটা দারুণ কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন, জানার ইচ্ছে সকলের আছে। চলো আমি জানিয়ে দিচ্ছি। তুমি বলো, হিমোফিলিয়া রোগটার জন্য দায়ী হচ্ছে কে? এক্স ক্রোমোজোম। তাহলে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। বলো তো, এ যদি একটা এক্স খারাপও হয়ে যায়, তো একটা এক্স এর হাতে আরো আছে না একে বাঁচানোর জন্য। তার মানে কি এরা বেশি কি সুরক্ষিত? কিন্তু এর কটা আছে এক্স, আর ওটা যদি হয়ে যায় মারা গেল। তার মানে পুরুষের ক্ষেত্রে চান্সটা কি বেড়ে গেছে না? আর স্ত্রীদের ক্ষেত্রে একটা গেলে তো কি হলো, আরেকটা আছে। তাহলে তোমাদের যদি একটা সিম্পল মাথায় প্রশ্ন আসে, তাহলে কার ক্ষেত্রে আক্রান্ত হওয়ার চান্সটা বেশি? পুরুষদের। তাহলে হিমোফিলিয়া রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা সব থেকে বেশি পুরুষদের। কথা বোঝা গেল না যায়নি বোঝা? জিনিসটা একটু ভালো করে খাতায় লেখো, সুন্দর করে মন দিয়ে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার হিমোফিলিয়া এ বললেন, হিমোফিলিয়া বি বললেন, সি তো বললেন না। কারণটা আছে। কারণ কি, হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি দুটো রোগের জন্য দায়ী হচ্ছে এক্স ক্রোমোজোম, যেটা থাকছে কোথায়? এইখানে আর এইখানে। কিন্তু যখন হিমোফিলিয়া সি বলবো, সেটা আর এক্স ক্রোমোজোম দায়ী নয়, তখন হচ্ছে অটোজোম। কি বলো? অটোজোম। তো অটোজোম এখানে কতগুলো আছে বলো? 44টা। কত আছে? 44টা। 44টা মানে কি, তাহলে 44টা যদি ক্রোমোজোম হয়, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এমনি করে করে 44 নম্বর অব্দি আছে। তাহলে 44টা অটোজোম। তো তার মধ্যে 44টার মধ্যে যেটা 4 নাম্বার অটোজোম, সেইটা হচ্ছে দায়ী হিমোফিলিয়া সি এর জন্য। বুঝতে পেরেছ? তাহলে প্রশ্ন কিন্তু আসবে এখান থেকে, হিমোফিলিয়া রোগটার যে ভাগগুলো আছে এ বি সি, এ এবং বি এক্স ক্রোমোজোমের কারণে হলেও সি যেটা আছে ওটা কিন্তু এক্স ক্রোমোজোমের জন্য নয়। তার জন্য অটোজোমের জন্য, 4 নাম্বার অটোজোমের জন্য। তা প্রশ্ন এটাই দেবে যে নিচের কোন রোগটি অটোজোমাল রোগ? অটোজোমাল মানে অটোজোমের কারণে সৃষ্ট রোগ বা অটোজোম ঘটিত রোগ। অপশন থাকবে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া সি, উপরে কোনোটাই নয়। উত্তর কি হবে? হিমোফিলিয়া সি, কারণ সিটাই একমাত্র অটোজোমের জন্য দায়ী। তাহলে এটা কত নম্বর অটোজোম বলো? 4 নাম্বার অটোজোম। 4 নাম্বার অটোজোম কত? 4
অটোজম হচ্ছে কত নাম্বার? 4 নাম্বার, 4 নং অটোজম। ঠিক আছে, কেমনি খেয়াল রাখবে দেখো ভালো করে, এ বি সি কার, এর সঙ্গে না বি এর সঙ্গে না সি এর সঙ্গে কার সঙ্গে 4 কতটা মিল পাচ্ছ? তোমরা বলবে স্যার সি এর সঙ্গে CHAR 4। ট্রিক ট্রিক দিলাম, মানে পরীক্ষায় তো ভুলিয়ে যাবে। হিমোফিলিয়া সি এটা হচ্ছে 11 নাম্বার ফ্যাক্টর দায়ী। তাহলে যদি এখন বলা হয় যে ফ্যাক্টর কি জিনিস, বলবে স্যার ফ্যাক্টরের কাজ হচ্ছে রক্তটাকে জমাট বাঁধাতে সাহায্য করা। যদি কোনো কারণে 11 নাম্বার ফ্যাক্টরের অনুপস্থিতি থাকে বা অ্যাবসেন্ট থাকে বা কম থাকে, তখন কিন্তু হিমোফিলিয়া সি রোগটা হবে, রক্ত জমাট বাঁধবে না। বাহক মাতা নেব আর স্বাভাবিক পিতা নেব, এদের বিবাহ হওয়ার পর যে সন্তানগুলো উৎপন্ন হবে তারা কেমন সন্তান হতে পারে? মানে স্যার বাহক মানে কি, দেখো ভালো করে বুঝো। স্ত্রী আছে মনে করো, এ হচ্ছে বাহক। বাহক মানে কি বলতো, একটা এক্স খারাপ একটা এক্স ভালো। ভালো কোনটা? প্রকটটা ভালো, প্রচ্ছন্নটা খারাপ। কারণ তোমরা তো জানো যে প্রচ্ছন্ন জিনটা কিন্তু দায়ী। তাহলে এবার ইমাজিন করো, যে মহিলার সঙ্গে এই পুরুষের বিয়ে দিয়েছে, সেই মহিলাটার দুটো এক্স যে আছে তার মধ্যে একটা এক্স কি আছে প্রকট, আরটা এক্স প্রচ্ছন্ন। আর বা হ্যাঁ ঠিক আছে, আর যেটা পুরুষ যে আছে এর মধ্যে তো একটা এক্স আছে, এ হচ্ছে স্বাভাবিক আছে, মানে এর মধ্যে কোনো এ নাই। কারণ এ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে পুরুষদের মধ্যে বাহক হওয়ার কোনো চান্সই নাই। কেন বলো তো, একটাই তো এক্স, আর এক্স থাকা মানে কি যা হবে সেটাই কি ওর গোটাগুটি রোগ আক্রান্ত হয়ে গেলো। এর কি বিকল্প আছে যে একটা এক্স খারাপ হলো তো হলো আরেকটা এক্স আছে? ওটা কিন্তু চান্স কার আছে? স্ত্রীদের চান্স আছে। সে একটা এক্স খারাপ হলো তো কি হলো, একটা এক্স তো আছে বেঁচে, তো সে কিন্তু বাহক হওয়ার চান্স আছে। আর এ বাহক নয়, এ হয় ডেড, আর নয় বেঁচে আছে ভালো। একটা হচ্ছে বাহক মাতা, ওকে, আর একটা হচ্ছে স্বাভাবিক পিতা। এবার এটা বাহক কেন? কারণ হিমোফিলিয়া রোগের জন্য যে দায়ী প্রচ্ছন্ন জিনটা সেটা আছে, আর একটা প্রকট জিন সেটাও আছে। তোমরা জানো যে হিমোফিলিয়া রোগের জন্য দায়ী এক্স ক্রোমোজোম, আর কোনটা প্রচ্ছন্ন না প্রকট? প্রচ্ছন্ন। তার প্রচ্ছন্ন জিন হচ্ছে দায়ী হিমোফিলিয়া রোগের জন্য। যদি এটা বাহক মাতা হয়, তো প্রথমত হচ্ছে মাতার চিহ্ন হচ্ছে এরকম, এটা হচ্ছে মাতার চিহ্ন, মানে দুটোই আছে এক্স ক্রোমোজোম। আর যেটা পিতা আছে এটার একটা এক্স ক্রোমোজোম আর একটা ওয়াই। তো এক্সটা লিখবো এভাবে আর ওয়াইটা লিখবো এভাবে, মানে একটা তীর দিলাম মানে এটা পিতা হবে, মানে এটা ওয়াই, আর এটা কি দুটোই এক্স। তাই তাহলে এটা মাতা তাহলে, আর এটা পিতা। এবার দুটোই যেহেতু এক্স আছে, তাহলে দুটোর মধ্যে অ্যালিল আছে, দুটোর মধ্যেই অ্যালিল আছে। যেহেতু বাহক মানে কি একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন, যদি এটা আক্রান্ত হতো দুটোই কি হতো প্রচ্ছন্ন, যদি এটা ভালো থাকতো তো দুটো কি হতো প্রকট, যদি ভালো থাকতো এ দুটো কি হতো প্রকট। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে হিমোফিলিয়া যে আছে রোগটা, এই যে হিমোফিলিয়া, খুব মন দিয়ে বোঝো হ্যাঁ, হিমোফিলিয়া এই রোগটার জন্য যে অ্যালিলটা দায়ী এইচ মনে করো, ছোট হাতে এইচ। কেন? এটা প্রচ্ছন্ন প্রকট? প্রচ্ছন্ন। আরেকটা আছে হিমোফিলিয়া মনে করো, হিমোফিলিয়া এটা ক্যাপিটাল এইচ। বলো তো কোন, এটা প্রকট না এটা প্রকট? এটা প্রকট। খুব সুন্দর বলেছো, কারণ এটা বড় হাতের এইচ, এটা প্রকট, ছোট হাতের এইচ এটা কি প্রচ্ছন্ন। এবার বলো তো এই রোগটার জন্য দায়ী কে, প্রকট না প্রচ্ছন্ন? প্রচ্ছন্ন দায়ী। তার মানে এখানে খারাপ, তাহলে কি প্রচ্ছন্ন খারাপ, মানে এটা তাহলে খারাপ। তাহলে বলো তো এখানে এই বাহক যে মাতা আছে দুটোই এইচ না একটা বড় হাতের ছোট হাতের? একটা বড় একটা ছোট, মানে একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ। তাহলে এটা কি ভালো আর এটা খারাপ, বলে এটা কি বাহক হয়ে গেলো। এখন যদি এটাও যদি ছোট হাতের এইচ হতো আক্রান্ত হয়ে যেত, ওটা আমরা দিলাম না, নাহলে এ তো বিয়েই হতো না। ঠিক আছে, এবার পিতা কেমন আছে? স্বাভাবিক। তাহলে এর মধ্যে যে এইচটা থাকবে
সেটা ভালো না খারাপ থাকবে? আগে বলো এইচটা কোনটাতে, এটাতে আছে না এটাতে আছে? এটাতে। কেন এটাতে এক্স, এটা কি ওয়াই? এটা পুরুষের চিহ্ন, এটা মেয়ের চিহ্ন। তো এটা যদি মহিলা হয় তাহলে এটা তাহলে এক্স, এটা ওয়াই। তো ওয়াই কে থাকে, এই হিমোফিলিয়ার জন্য ওয়াই দায়ী? কে দায়ী? এক্স। তাহলে এক্স কোনটা, এটা লিখবো না এটা লিখবো? বড় হাতের এইচ। কেন? এ তো ভালো আছে, তাহলে ক্যাপিটাল এইচ, কারণ এটা প্রকট না, এ ভালো। যদি ছোট হাতের এইচ দিতাম তাহলে ও আক্রান্ত হয়ে যেত, খারাপ হয়ে যেত। তো ছবিটা বুঝতে পেরেছো? এদিকে এইচ বসবে কি বসবে না? বসবে না। কেন? এইচ শুধুমাত্র এক্স ক্রোমোজোমই থাকে, তো এক্স ক্রোমোজোমটা একটাই আছে। কোনো ক্লিয়ার না কোনো সমস্যা? ভেরি গুড। শোনো এবার, ঠিক আছে না? এবার দেখো, এবার এখান থেকে কি করবো আমরা, এগুলো কি, এরা হচ্ছে পিতামাতা, এদের হচ্ছে ক্রস। তো যখন ক্রস হবে তাহলে এদের কি হবে, গ্যামেট তৈরি হবে। তাহলে এখান থেকে গ্যামেট হবে দুই রকম, একটা হবে ক্যাপিটাল এইচ এটা, একটা স্মল এইচ এটা। কোনো চিন্তা? এখান থেকে বলো তাহলে, একটা ক্যাপিটাল এইচ এটা, আর একটা শুধু জাস্ট এটা, ঠিক না? ঠিক, জাস্ট ভাগ হয়ে গেলো, এটা এখানে, এটা এখানে। তোমরা তো ভাবতে পারো স্যার এদিকে কই কিছু দিয়েছেন, কেন দিইনি? ওটা ওয়াই, তো ওয়াই কি থাকবে কখনো? এইচ থাকবে? এইচ তো দায়ী হচ্ছে এক্স ক্রোমোজোম, তো এক্স এর দিকে ছিল খালি, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এবার বলো তোমরা আমাকে, যে এখানে এর সঙ্গে এর কি মিলন হবে? নিশ্চয়, ঠিক না? ঠিক, কোনো ডাউট? ডাউট নেই? তাহলে বলো তো, এটা যেটা পেলাম, তাহলে ক্যাপিটাল এইচ এখান থেকে, কোনো চিন্তা নাই? ভেরি গুড। এটা বলো ক্যাপিটাল এইচ, রাইট? চিন্তা? এটা বলো, এটা আছে আর এটা আছে, ঠিক? এটা বলো, কোনো সমস্যা? এবার তোমরা আমাকে বলো যে এটা সন্তান, মানে এটা পুত্র নাকি কন্যা? কন্যা। দুটো টান আছে না? কন্যা। এটা যদি কন্যা হয় তাহলে তোমরা বলো তো, এই কন্যাটার দুটোই আছে বড়দের এইচ, মানে এই রোগটা হয়েছে না হয়নি? স্বাভাবিক। তাহলে কারণ দুটোই বড়দের এইচ মানে কি, প্রকট আছে, মানে প্রচ্ছন্ন দিনটা আর আসলো না, এর মানে এটা হচ্ছে স্বাভাবিক কন্যা। কোনো সমস্যা নাই? বলো এটা পুত্র নাকি কন্যা? এটা পুত্র। পুত্র কি করে চিনলে? এই যে চিহ্ন আছে, পুত্রের চিহ্ন। এবার বলো এটা স্বাভাবিক না আক্রান্ত? কারণ ক্যাপিটাল এইচ আছে, মানে ভালো, স্বাভাবিক। বলো এটা পুত্র না কন্যা? কি বুঝতে পারছো না মনে? বলো পুত্র না কন্যা? কন্যা। এই কন্যাটা যে আছে, এ কি বলো, ভালো না খারাপ? আক্রান্ত না, হয়নি, বাহক আছে, কারণ ক্যাপিটাল এইচ আছে, স্মল এইচ আছে। এই হিমোফিলিয়া রোগের জন্য দায়ী কে, ছোট এইচ না বড় এইচ? ছোট এইচ। তো আছে না নাই? আছে। তো এটা রোগটা বানাচ্ছে, কিন্তু কে ভালো রাখছে আবার, মানে বাহক, তার মানে তাহলে এটা কি বলো, বাহক। ভালো আছে খারাপও আছে, তো বাহক। আর এটা কি পুত্র না কন্যা? পুত্র না কন্যা? এটা যেমন পুত্র। এবার বলো, এটা কি আছে, খারাপ না ভালো? আক্রান্ত। ছোট হাতের এইচ মানে আক্রান্ত। আর ছোট হাতের এইচ এসছে মানে কি, খারাপ। আর এর একটাই এক্স আছে, আর ওটাই খারাপ চলে এসছে, আক্রান্ত। বাহক মাতার সাথে যদি স্বাভাবিক পিতার বিবাহ হয় তাহলে যে অপত্য সন্তান সন্ততির সৃষ্টি হবে তাদের মধ্যে স্বাভাবিক সন্তান সন্ততি কত পার্সেন্ট? 50%। খুব ভালো করে বুঝো। আমি বললাম, এখান থেকে বললাম আমি স্বাভাবিক, কোথায় লিখবো, এখানে লিখছি আমি স্বাভাবিক সন্তান
সন্ততি কত পার্সেন্ট? স্বাভাবিক আছে, স্বাভাবিক কত আছে? 50%। 50%, কোনো চিন্তা নাই। যদি আমি বলি আক্রান্ত, কত পার্সেন্ট? 25%। আক্রান্ত শুধু এ আছে, আর কেউ আক্রান্ত আছে কি? 25%। ক্লিয়ার না? ক্লিয়ার। নাম্বার 3, বাহক। বলো বাহক কত পার্সেন্ট? বাহক মাত্র একা আছে, 25%। এবার তোমরা হয়তো ভাবছো এখানে আমি লিখেছি সন্তান সন্ততি, মানে এখানে ছেলে মেয়ে ভাগ করে বলিনি, বলছি ছেলে মেয়ে যাই হোক না কেন কত পার্সেন্ট বেটা বেটি ভালো, বলবে 25% ভালো, ঠিকঠাক। আর আক্রান্ত 25%, আর বাহক 25%। যদি প্রশ্ন এভাবে না দিয়ে যদি এবার বলে যতগুলো বেটা হচ্ছে বা পুত্র হচ্ছে, পুত্রগুলোর মধ্যে কত পার্সেন্ট ভালো কত পার্সেন্ট খারাপ, খুব মন দিয়ে বুঝুন। দেখো কি লেখা আছে, পুত্রদের মধ্যে, পুত্রদের মধ্যে, এর মানে তখন আমি হিসাবে শুধু পুত্রদেরকেই রাখবো, ঠিক? তো পুত্রদের মধ্যে বাহক কত পার্সেন্ট, আর একটা হচ্ছে আক্রান্ত কত পার্সেন্ট। তাহলে দেখবে হ্যাঁ এটা স্বাভাবিক, ঠিক বলি স্বাভাবিক। তাহলে বলো পুত্রদের মধ্যে মানে কি, এই যে পুত্র কোথায়, এখানে পুত্র আছে এখানে পুত্র, দুটো মিলে এখন 100%। তো 100%-এর মধ্যে বাহক কত পার্সেন্ট? 0%। অ্যাকচুয়ালি পুত্রদের মধ্যে কখনো বাহক হয়েই না, কত আক্রান্ত হবে না ঠিক থাকবে। বলো আক্রান্ত কত পার্সেন্ট? 50%। শুধু পুত্রদের মধ্যে বলছি, আর স্বাভাবিক কথা বুঝছো? বুঝলে? না বুঝলে বলো, আবার বলবো। ওকে, এবার আসো শোনো মন দিয়ে, এবার লিখবো কন্যাদের মধ্যে, কন্যাদের মধ্যে। তাহলে কন্যাদের মধ্যে যদি আমি বলি প্রথমে বাহক বলবো, তারপর কেউ উত্তর বলবে না, হ্যাঁ আমি ধরবো, বাহক বলবো, তারপর বলবো আক্রান্ত, আরটা স্বাভাবিক। প্রথমে তুমি বলবে পায়েল, ভালো করে বুঝো, হ্যাঁ দেখো লেখা আছে কন্যাদের মধ্যে, ওই কন্যা, এই যে কন্যা, কন্যা এখানে আছে এখানে আছে, তাহলে কন্যাদের মধ্যে বাহক কত পার্সেন্ট? 50%। খুব সুন্দর বলেছে 50%। কেন 50%? কারণ এই কন্যা মিলে মোট 100%, 100-র মধ্যে অর্ধেকটি স্বাভাবিক, অর্ধেকটি বাহক, মানে 50% স্বাভাবিক 50% বাহক। বলো আক্রান্ত কত পার্সেন্ট? আক্রান্ত কেউ নাই, কন্যার মধ্যে কোনো আক্রান্ত হওয়ার চান্সই নাই, এখানে দেখতে পাচ্ছি না, 0%। আর স্বাভাবিক 50%। কোনো ডাউট? কিন্তু যখন আমি বলেছিলাম শুধুমাত্র আক্রান্ত সন্তান সন্ততি, মানে সবার মধ্যে বলছি না, তখন বেটা বেটি ভাগ করে দিচ্ছি না, ওভারঅল বলছি, তখন হচ্ছে দেখো আক্রান্ত 25%। এই জিনিসগুলো কিন্তু মুখস্থর বিষয় নয়, এগুলো বোঝার বিষয়। যখন পরীক্ষায় আসবে তখন তোমাকে কি করতে হবে, এই জিনিসটা তোমাকে একটু ছোট্ট করে বানিয়ে নিতে হবে রাফের মধ্যে, আর দিয়ে এই হিসাবটা বের করে নেবে, আর যত প্রশ্ন থাকবে সব আনসার দেবে, ঠিক আছে? আর যদি মুখস্থ রাখতে পারো তো ভালো, কিন্তু আমি বলবো এটা মুখস্থ না রেখে এই ছবিটা একটু ড্র করে নেবে। কতক্ষণ লাগবে? বেশি টাইম লাগবে না, এই পুরোটা আঁকা হয়ে গেল আর আনসারটা বেরিয়ে গেল, দাগ দিয়ে দিলে। তো অন্যজন যে যা বলছে বলুক, কান দেবে না, কারণ তুমি নিজে ওখানে বিচার বিশ্লেষণ করে আনসার দাগা। বল।